দ্বৈপায়ন। দ্বৈপায়ন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আর দেখা যাচ্ছে বোর্ডটা ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, বাড়িতে পড়েছো মোটামুটি? হ্যাঁ স্যার, অল্প পড়েছিলাম। কিছু অসুবিধা থাকলে বলো, কোনো প্রবলেম নেই, ক্লিয়ার করো পুরো ব্যাপারটা। যদি কোথাও কিছু অসুবিধা হয় বলো, এখনই কোনো অসুবিধা নেই। ওদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি নেটওয়ার্ক কিছু প্রবলেম? সৌভিক, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওই আসছে, কানে লাগছে বাবারে। অভিজিৎ। আরে কি বই তোমরা পড়ছো এমনি? কিছু বই কি মানে পিডিএফ কপি বলো, কোনো বই পড়ছো বাড়িতে? সৌভিক, কোনো বই পড়ছিস? স্যার জ্যোতির্ময় গুহ পড়ছি, জ্যোতির্ময় গুহ। ও, ভালো বই পড় একটু, এই বইগুলো ঠিকঠাক পরীক্ষার পারপাসে এনবিউ ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কনসেপ্ট ওগুলো থেকে ভালো লেখা নেই আর কি। পিডিএফ ফাইলে সব বই পেয়ে যাবি। বাইজার পড়, বাইজার। বাইজার বইটা সবসময় সঙ্গে স্যার রাখবি। বাইজারে এত অল্প লেখা থাকে স্যার, বইটা বুঝতে পারি না। অন্যগুলোতে বেশি লেখা মানে বেশি কথাবার্তা, মানে ভুল কথাবার্তা, মনে রাখবি। অল্পর মধ্যে বুঝতে হবে তোকে আস্তে আস্তে। একদিনে এগুলো হয় না। কোয়ান্টাম মেকানিক্স সারা জীবনের জন্য, ঠিক আছে? বাইজার পড়বে। আমি আজকের লিস্ট একটা গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, ঠিক আছে? এই বইগুলো ডাউনলোড করে সবসময় সঙ্গে রাখবে। বাইজার আছে, শিফ, SCHIFF, শিফ। তারপরে গ্যাসিরোউইচ। তারপরে ইন্ডিয়ান অথারদের মধ্যে শঙ্করের বইটা ভালো, কিন্তু শঙ্করের মধ্যে একটু ব্রাকেট নোটেশন আছে, সবগুলোর মধ্যে আছে, একটু কঠিন লাগতে পারে। গ্রিফিথস তো পড়বে অবশ্যই। এছাড়া গ্রাইনার মুলারের বই আছে, এগুলো সব ভালো ভালো বই আর কি, কঠিন একটাও নয়, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে বইগুলোর জন্য, ল্যাঙ্গুয়েজগুলো পুরোপুরি আয়ত্তে আনতে গেলে। আর তাছাড়া আর যেটা একদম প্রথম থেকে পড়াচ্ছিলাম ওই আগের সেমিস্টারে, কি নাম বইটা ছিল, আইসবার্গ রেজনি। ওইটা খুব ভালো বই, অনেকটা করে লেখা আছে, কিন্তু ওটা যদি তোমরা ধীরে সুস্থে পড়তে পারো, দ্যাটস গুড। আমি অনেকগুলো বইয়ের নাম বললাম, কঠিন বইয়ের নাম একটাও বলছি না, সবই এগুলো, কিন্তু সময় ধরে পড়তে হবে। কারণ যেগুলো এগুলো আমরা পড়েছি বলে তোমাকে বলছি, আর কিছুই না। আমাদেরও তো পড়তে কঠিনই লাগতো, কিন্তু আমাদেরও স্যাররা বারবার বলেছেন যে টেক ইউর টাইম, গিভ ইউর টাইম টু লার্ন সামথিং। কালকে এমনি ক্লাস হয়েছে তারপরে এসবি স্যারের?
হ্যাঁ স্যার হয়েছে, আচ্ছা হয়েছিল স্যার। আজকে নতুন স্যারের ক্লাস আছে নাকি 12টায় 12:30 না হ্যাঁ কটায়? স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 ঠিক আছে। আমার ভয়েস যদি শুনতে না পাও না আমাকে একটু বলবে কেটে দিয়ে, কারণ আমি বুঝতে পারি না মাঝে মাঝে শোনা যাচ্ছে কিনা। যাই হোক ঠিক আছে। আর কেউ জয়েন করবে? লুনি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার পাচ্ছি। বোর্ডে লেখা ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অডিও অফ করে দাও, আওয়াজ আসছে। স্বস্তিক প্রেম, am I audible? Yes, sir. ওকে স্বস্তিক হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে অডিও অফ করে দাও। আচ্ছা লেট মি কুইকলি এগেইন রিক্যাপিচুলেট দ্য আইডিয়াস। আমি আবার পুরোনো কথাগুলো বারবার একটু আসতেই পারে কথাবার্তাগুলো, যে হোয়াই উই আর লার্নিং দ্য নিউ মেকানিক্স অ্যাপার্ট ফ্রম দ্য নিউটনিয়ান দ্য অ্যাজ ইউজুয়াল মেকানিক্স আমরা কেন পড়ছি না, বিকজ উই নোটিসড ফ্রম সাম এক্সপেরিমেন্টাল প্রসিডিওর দ্যাট in high frequency domain particle nature of waves comes, and in case of microscopic domain wave nature of particles come. These two aspects are inseparable from each other, and furthermore due to these two aspects trajectory cannot be well defined of the microscopic particles. Observer interaction with the system give rise to different phenomena, so nothing is predictable highly for the microscopic domain. So that's why we need some new mechanics. And since আমরা এক্সপেরিমেন্ট যেহেতু ডিরেক্টলি করতে পারছিলাম না, অনেক প্রবলেম হয়ে যাচ্ছে আউটকামগুলোর মধ্যে, সো উই ডেভেলপ সাম পস্টুলেট। এই পস্টুলেটগুলো কিন্তু ডেভেলপ করেছে মনে রাখবে মেনলি বাই শর্ডিঞ্জার অ্যান্ড মেনলি বাই হাইজেনবার্গ প্যারালালি। হ্যাঁ একটা কথা এখানে একটু বলি, শর্ডিঞ্জারের মেকানিক্সটাকে বলা হয় শর্ডিঞ্জার ওয়েভ মেকানিক্স, আর হাইজেনবার্গের কোয়ান্টাম মেকানিক্সটাকে বলা হয় ম্যাট্রিক্স মেকানিক্স। দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট জিনিস, একটু আলাদা, পরে বলবো। দুটোর রেজাল্ট কিন্তু সেম। আমরা হাইজেনবার্গ পিকচারটাকে পরে পড়ি, আর শর্ডিঞ্জার পিকচারটাকে একটু আগে পড়ি, কারণ ডিফারেন্সিয়াল পিকচার বা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে এখানে কাজ করা হয়, দ্যাট ইজ ইজি টু হ্যান্ডেল আউট। ম্যাট্রিক্সটাও সোজা, কিন্তু ম্যাট্রিক্সের ফিজিক্যাল কনসেপ্ট নিয়ে কাজ করাটা একটু মুশকিল বলে, আর কিছুই না। হোয়াট এভার। সো এগেইন আই এম গোয়িং টু দ্য ফার্স্ট পস্টুলেট। পস্টুলেট তৈরি করা হয়েছে কারণ ডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্স নিয়ে কাজ করতে পারছিলাম না, প্রেডিক্টেবল আইডিয়া নিয়ে কাজ করতে হচ্ছে সিস্টেমগুলোকে নিয়ে। কিন্তু পস্টুলেটটা ডেভেলপ করা হয়েছিল ফ্রম দ্য পিকচার অফ দ্য ফোটন। ফোটনকে আমরা যেহেতু বলি দ্য কোয়ান্টাম মেকানিক্যাল ভার্সন, দ্য পার্টিকেল ভার্সন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, and since electromagnetic wave has electric field and magnetic field components written in this form, electric field vector is in this form, this is the amplitude of the field, and these are the e to the power I omega t minus ks. You all know this thing, sin and cos factor এখান থেকে আসে, যেটা নিয়ে কাজ করবে কোনো অসুবিধা নেই। এই কনসেপ্ট থেকে এসছে দ্য ওয়েভ ফাংশন কনসেপ্ট। কারণ ওয়েভ নেচারটাকে তোমাকে যদি এস্টাবলিশ করতেই হয় মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য, সো উই হ্যাভ টু অ্যাজিউম দ্যাট টু এভরি কোয়ান্টাম মেকানিক্যাল টু এভরি মাইক্রোস্কোপিক সিস্টেম, এই কথাগুলো ভালো করে নোট করবে। টু এভরি কোয়ান্টাম মেকানিক্যাল টু এভরি মাইক্রোস্কোপিক সিস্টেম উই ক্যান অ্যাসোসিয়েট a function of space and time denoted by psi, historically psiটাকে ইউজ করা হয়েছিল, which will store all the information about the system. psiটা কোত্থেকে এসছে? একদম ইলেকট্রিক ফিল্ড যেমন লেখা থাকে ই নট ভেক্টর, সেখান থেকে এসছে। শোনা যাচ্ছে না? কেউ কিছু বলছিলে? হ্যালো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার বলো। শোনা যাচ্ছিল না একটু আগে। আচ্ছা আবার রিপিট করবো? খুবই কি নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। হ্যাঁ স্যার ভিডিও একটু পজ হয়ে বললে ভালো। গেছিল মাঝখানে। ভিডিও পজ হয়ে গেছিল মাঝখানে, আচ্ছা। ঠিক আছে, আবার দেখো, আমাকে ব্রেক দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আবার বলছি, এইখানটা বোঝো, না বুঝতে পারলে আমি আবার জিজ্ঞেস করছি। কেন ওয়েভ ফাংশনের কনসেপ্টটা আসলো, কোত্থেকে কনসেপ্টটা নিয়েছি? কেউ একটা উত্তর দাও তো আমাকে দেখি, তাহলে ক্লিয়ার হবে। বলো তো দেখি কেউ। অডিওটা অফ করো সাগর, আওয়াজ হচ্ছে।
ওয়েভ ফাংশনের কনসেপ্টটা কেন আসলো এটা বলো আগে। কে বলতে পারবে? ফোটন ফোটন যেহেতু ওয়েভের মতো ইসে করছিল, মানে নেচার দেখাচ্ছিল, ওই ওয়েভ ক্যারেক্টার দেখাচ্ছিল, তো ওই ফোটনটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমরা মেকানিক্সে যখন কোনো একটা পার্টিকেলের ইনিশিয়াল পজিশন জানি তখন ওটার এন্ড পজিশন কোথায় যায় শেষ হচ্ছে সেটাও জানি, কিন্তু এখানে আমরা ওরকম করে বলতে পারছিলাম না। তাই সেরকম ফেনোমেননটাকে ডিসকাশন করার জন্য আমরা একটা নতুন জিনিসের আহ, নিয়ে আসলাম, সেটা হচ্ছে ওয়েভ ওয়েভ মানে ওয়েব ক্যারেক্টারটাকে নিয়ে আসলাম, আচ্ছা। সেটার জন্য আমরা ওই সাই। ঠিক আছে, শোন, তুই পরের পার্টটা একদম ঠিকঠাক বলেছিস, অডিওটাকে অফ করে দে। ফোটনটা কিন্তু প্রথমে ছিল না, প্রথমে ছিল লাইট। লাইটের ফোটন ফ্যাক্টরটাকে নিয়ে এসে কিছু এক্সপেরিমেন্টকে এস্টাবলিশ করতে হয়েছে। এই জন্য বলা হলো লাইটের দুটো ক্যারেক্টারই আছে। এইবার তার মানে ওখানে চলছিল প্রথমে ওয়েভে পার্টিকেল ক্যারেক্টার এসেছিল, কিন্তু যখন ইলেকট্রন নিয়ে কাজ করা শুরু হলো দেখা গেল ইলেকট্রন তো আসলে পার্টিকেল ছিল। তার একটা ওয়েভ ক্যারেক্টার দেখলাম কোথায়, ওই কম্পটন এফেক্ট না, সরি, ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট দিয়ে। তাহলে উল্টো জিনিস দুটো হয়েছে, লাইটের পার্টিকেল ক্যারেক্টার এসেছিল পরে ফোটন, আর ইলেকট্রনটা আগে ছিল তার ওয়েভ ক্যারেক্টার এসছে। এই দুটো উল্টো জিনিসকে এবার একসঙ্গে মেলানোর চেষ্টা করে বলা হলো যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের একটা ওয়েভ ক্যারেক্টার থাকছেই। এবার ফোটনটাকে লোকে ভুলেও যাচ্ছে না, কিন্তু ফোটনটা নিয়ে তো আমি ফাইনালি কাজ করব না। ফোটন তো পরে এসছে, আগে ছিল লাইট ওয়েভ তারপরে ফোটন। আবার পার্টিকেলের জন্য অন্যরকম, আগে ইলেকট্রন তারপরে তার ওয়েভ। এটা কি বোঝা গেল? বল এটা। ফোটনটা বারবার বলছি, ফোটন এসছে লাইটের পরে, লাইট কিন্তু আগে ওয়েভ তারপরে ফোটন পিকচারটা আসছে। ইলেকট্রন কিন্তু আগে ছিল পার্টিকেল আমাদের কাছে অন্তত, তারপরে তার ওয়েভ ক্যারেক্টার এসছে। তার দুজনের জন্যই তো দুরকম ভাবে ভাবতে হচ্ছে, যে লাইটটা ওয়েভ ছিল পার্টিকেল ক্যারেক্টার দেখাচ্ছে, আবার ইলেকট্রন পার্টিকেল সে ওয়েভ ক্যারেক্টার দেখাচ্ছে। দুটোকে লোকে মিশিয়ে দিয়েছিল। মিশিয়ে দেওয়ার পর যদি মিশিয়ে দিই আমি, তাহলে যেহেতু লাইটকে আমি রিপ্রেজেন্ট করি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে, যার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম সাম অ্যাম্পলিটিউড টাইমস দ্য সাইন কস ফাংশন, তাহলে উল্টো ভাবে ইলেকট্রনটাকে এবার আমি তার ওয়েভ ফ্যাক্টরটাকে কি করে রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ দ্য ফাংশন সাই। স্পেস আর টাইমের ফাংশন এক্স আর টি বোঝা যাচ্ছে। অ্যান্ড সিন্স এই জিনিসটা, এই যে ই নট ভেক্টর, আমরা লিখি না একটা ওয়েভকে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাকে আমরা কি বলি, অ্যাম্পলিটিউড। সেই রকম সাইটাকে বলা হচ্ছিল শুধু অ্যাম্পলিটিউড না, ইট ইজ ওয়েভ ফাংশন অবভিয়াসলি, বাট পরের দিকে তার নাম দেওয়া হয়েছিল প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড। কারণ কারণ ম্যাক্স বর্নের কনসেপ্ট বলছে, ম্যাক্স বর্ন এটা প্রেডিক্ট করলো যে within a simple line element, within a differential element dx, if you try to find out that particular system, যে তোমাকে খুঁজে বেড়াতে ম্যাক করতে করতে কোথায় জানে। এই স্যার আসছে। আস্তে আস্তে আমারও একটু ডিস্টার্ব চলছে এখানে দেখতে পাচ্ছি, হতেই পারে। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দুটো কিন্তু উল্টো পিকচার, বারবার ক্লিয়ার রাখো। আগে লাইট তারপর ফোটন, এখানে কিন্তু আগে ইলেকট্রন তারপরে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, মানে ওয়েভ ক্যারেক্টার। কিন্তু দুটো আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না স্যার। কিছু শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে না কিছু। দাঁড়াও দেখছি, কি নেটের যে প্রবলেম চলছে। কথা যাচ্ছে না স্যার। Clearly কিছু শোনা দেখা যাচ্ছে না, যাচ্ছে না। দাঁড়া ওয়েট করো, ঠিক আছে দেখছি আমি, একটু ওয়েট করো দেখছি। শোনা যাচ্ছে এবার কিছু, বা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। এখন ক্লিয়ার। কেন এখানে তো ওয়েদারও ঠিক আছে, কেন প্রবলেম চলছে? আচ্ছা আমি আবার রিপিট করছি, বারবার বলছি, অধৈর্য হও না। আগে লাইট ওয়েভ, তারপর তার পিকচার আসলো ফোটন এক্সপেরিমেন্টের জন্য। এখানে আগে কিন্তু আমাদের কাছে আগে ইলেকট্রন তারপরে তার ওয়েভ ক্যারেক্টারটা এসে। এবার আমরা তো পার্টিকেল নিয়ে পড়ছি, আমাদের ইন্টারেস্টটা কাকে নিয়ে? পার্টিকেল নিয়ে, তার মেকানিক্স নিয়ে। আমাদের ইলেকট্রন নিয়ে ইন্টারেস্ট, কিন্তু ইলেকট্রন নিয়ে ইন্টারেস্ট থাকলেও তার যেহেতু ওয়েভ ক্যারেক্টারটা আসছে, তাই জন্য আমাকে লাইটের মতো করে তাকে একটা ফাংশন ডিফাইন করলাম, ইলেকট্রিক ফিল্ডের মতো।
যার নাম দিলাম ওয়েভ ফাংশন, যার মধ্যে আমি ধরে নেব সমস্ত তার ইলেকট্রনটার বা মাইক্রোস্কোপিক সিস্টেমটার সব ইনফরমেশন স্টোর করা আছে। ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন হয়? দেখতে হয় এরকম, একটা অ্যাম্প্লিটিউড থাকে টাইমস দ্য ফেস ফ্যাক্টর বা টাইমস দ্য সাইন অ্যান্ড কস পার্ট। সেরকম সেই কনসেপ্ট থেকে লোকে এই সাইটার নাম দিয়েছিল নট অনলি অ্যাম্প্লিটিউড বাট প্রবাবিলিটি অ্যাম্প্লিটিউড। কেন বলেছিল? কারণ ম্যাক্স বর্ন ইন্টারপ্রেট করেছিলেন স্ট্যাটিস্টিক্যালি যে টু ফাইন্ড আ মাইক্রোস্কোপিক সিস্টেম অ্যাট এ গিভেন টাইম ইন সাম ইন্টারভাল বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স উইল বি প্রপোর্শনাল টু মড অফ সাই স্কোয়ার। মড নিয়েছিলাম কেন? আগের দিনই বলছিলাম মড নেয়ার এইখানে মানে একটা আছে, এবার ভালো করে বোঝো। দেখো, লাইটের তুমি যখন ইন্টেন্সিটির কথা বলো, ইন্টেন্সিটি ডেফিনেশন তোমরা সবাই জানো যে না, অ্যামাউন্ট অফ লাইট এনার্জি ইনসিডেন্ট আপন আর ইউনিট এরিয়া, ইউনিট টাইম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সেই লাইটটাকে তুমি ফোটন হিসেবে ভাবো, তো আমি তখন কি বলবো? নাম্বার অফ ফোটনস ইনসিডেন্ট অন ইউনিট এরিয়া, ইউনিট টাইম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড ইন্টেন্সিটি ইজ রিপ্রেজেন্টেড বাই প্রপোর্শনাল অফ দ্য অ্যাম্প্লিটিউড স্কোয়ার। তুমি যদি অ্যাম্প্লিটিউড স্কোয়ারটাকে এখান থেকে করো বা ইলেকট্রিক ফিল্ড স্কোয়ার হোয়াট এভার মেবি, ওই কনসেপ্টটা আবার এখানে ধার করা হয়েছে। মানে লাইট, ফোটন, ইলেকট্রন, ইলেকট্রনের ওয়েভ, ওইখান থেকে কিন্তু আমি কনসেপ্টটা আনছি, লাইট আর ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট থেকে। তাহলে ওখানে যেমন ইন্টেন্সিটি বলতে আমি বলছিলাম যে অ্যামাউন্ট অ্যাম্প্লিটিউড স্কোয়ার বা নাম্বার অফ ফোটনস ইনসিডেন্ট বা নাম্বার অফ এনার্জি, এনার্জি মানে কিন্তু ওয়েভের, আর নাম্বার অফ ফোটনস মানে কিন্তু পার্টিকেল নেচার। দুটোকে মিশিয়ে দিয়ে এখানে বলা হলো সাইটা যেমন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করে নিয়ে আসা হয়েছিল, তাহলে মড অফ সাই স্কোয়ারকে যেন একদম দেখতে লাগছে কিরকম, ওই ইন্টেন্সিটি অফ দ্য লাইট ওয়েভ বা নাম্বার অফ ফোটনস ইনসিডেন্ট অন এ পার্টিকুলার জায়গা, সেইটার কনসেপ্ট থেকে ধার করা হলো এই মড অফ সাই স্কোয়ার ফ্যাক্টরটাকে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ কি না বলবে, বলো কেউ একজন। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ওইখান থেকে কিন্তু আনা হয়েছে তাহলে এই ব্যাপারটা। সেই জন্য এটার নাম দেওয়া হয়েছিল পরে প্রবাবিলিটি ডেনসিটি। সাইটাকে বলবো শুধু অ্যাম্প্লিটিউড, আর মড অফ সাই স্কোয়ারকে ডেনসিটি এই কারণে বলবো কারণ এখানে একটা ডিএক্স ফ্যাক্টর আছে আর এখানে তুমি ডিপি লিখেছো। তাহলে ডেনসিটি মানে আমরা কি জানি? মাস বাই ভলিউম। এখানে ভলিউম ভলিউম নেই, তুমি যদি 3D করতে একটা ভলিউম ফ্যাক্টর পেতে। সো ডিপি আর নিচে যদি ডিএক্সটাকে এখানে নিয়ে আসো, আমি ক্রুডলি বলছি, করে দেখাচ্ছি না, ডিপি ডিএক্স করলে মড অফ সাই স্কোয়ার পাচ্ছ। সামথিং, সাম কোয়ান্টিটি ডিভাইডেড বাই লাইন এলিমেন্ট অর সারফেস এলিমেন্ট অর ভলিউম এলিমেন্ট, ইট ইজ টার্মড অ্যাজ ডেনসিটি। এই জন্য এটাকে তুমি করছো কি প্রবাবিলিটি বাই দ্য লাইন এলিমেন্ট ডিএক্স, সো ইট উইল বি কল প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে এই দুটো নাম যেন ক্লিয়ার থাকে। Probability amplitude means wave function and probability density means mod square of the wave function, nothing else. আর mod তো করতাম কারণ ইলেকট্রিক ফিল্ড মানে সবগুলো মিলেমিশে আছে। ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্প্লিটিউড স্কোয়ার মানে ইন্টেন্সিটি, সেখান কনসেপ্ট থেকে মড অফ সাই স্কোয়ার সেটা আবার সাপোর্ট করছে একটা সার্টেন ফাইনাইট রিয়েল ভ্যালু তোমাকে দেবে, আর কিছুই না। সো দিস ইজ দ্য প্রপোর্শনাল সাইড এখানে আছে যে কতটা থাকতে পারে, কোন পার্সেন্টেজ কত, ওইটুকুন জায়গার মধ্যে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত। And the next thing is this: if you try to find out the total probability of finding the system in the whole line element, তুমি একটা ছোট্ট জায়গা নিয়েছিলে, তুমি এবার এইটুকুন একটা ছোট্ট জায়গা নিয়েছিলে কোন একটা অরিজিন কনসিডার করে, ধরো এইটুকুন জায়গার মধ্যে তুমি খুঁজছিলে ইলেকট্রনটাকে, তুমি ধরছো যে এবার লাইনটা extended from far left to far right, so you have to carry out the integration with obviously with the proper limits throughout the whole space or whole universe. So if you put the equal to sign, a constant will come. This will call the normalization constant n, and obviously total probability of any event is equal to 1. এখানে ইভেন্ট মানে কি? এখানে ইভেন্ট মানে the event of finding the system. তোমাকে তো খুঁজে পেতে হবে, তারপর তো তুমি কাজ ফাজ করবে। So these are the fundamental aspect. সবকিছু ধার করা হয়েছে borrowed from the concept of the light, the concept of the photon, সেই পিকচার থেকে কিন্তু নিয়ে এসে ধার করা হয়েছে উল্টো অ্যাসপেক্ট দিয়ে। আগে লাইট পরে ফোটন, এখানে আগে ইলেকট্রন পরে তার ওয়েভ ক্যারেক্টার, যদিও মিলেমিশে আছে। এইবার কতগুলো প্রপার্টি, তোমাকে একটা ফাংশন দিয়ে দেওয়া হলো, তোমাকে তো প্রথমে চেক করতে হবে সেটা সত্যিকারের ভ্যালিড ফাংশন কিনা, এগুলো পরীক্ষাতে থাকে মাঝে মাঝে, মনে রাখতে হবে। কিন্তু ফার্স্ট কন্ডিশন কি? সাই কমা দিয়ে আমি লিখেছি সাই ড্যাশ, সাই প্রাইম। সাই প্রাইম মানে ডি সাই ডিএক্স। দিস টু ফ্যাক্টর শুড বি কন্টিনিউয়াস সিঙ্গেল ভ্যালুড। কারণ কি? সিঙ্গেল ভ্যালুড মানে স্পেসের কোনো একটা পয়েন্টে একটাই ভ্যালু থাকবে। কারণ যদি স্পেসের কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশনের মাল্টি ভ্যালু হয়ে যায়, তাহলে তো তুমি মানে কনসেপ্ট এরকম দাঁড়াবে যে কোনো একটা সময় কোনো একটা জায়গায় ইলেকট্রনটাকে পাওয়ার চান্স কখনো 12%, কখনো 3%, এটা হতে পারে না।
একটা সার্টেন টাইমে একটা সার্টেন পজিশনে কিন্তু ভ্যালুটা একটাই হবে। আর কন্টিনিউয়াস মানেও তাই, ওয়েল ডিফাইন ফাংশন। কারণ যদি কন্টিনিউয়াস ওয়েল ডিফাইন না হয় তুমি তো এইগুলোকে ইন্টিগ্রেট করতে পারবে না, পুরো স্ট্রাকচার অফ দ্য ম্যাথামেটিক্স উইল গেট লস্ট সিম্পলি। নেক্সট থিং, নর্মালাইজ। আমি আগেই বললাম সাইকে নর্মালাইজ হতেই হবে। নর্মালাইজ মানেই হচ্ছে এইটা, টোটাল প্রবাবিলিটিকে 1 হতে হচ্ছে। আর কিন্তু নর্মালাইজ হওয়ার আগেও তোমাকে এটা আগে লেখা উচিত ছিল আমার, the factor that you will have to check the square integrability of the function psi or mod of psi square. কারণ ইন্টিগ্রেশন ভ্যালু পুট লিমিট পুট করার আগে আমাদের চেক করে নিতে হয় যে আমি কি সত্যি সত্যি ইন্টিগ্রেশনটা করতে পারবো। মানে এই যে ইন্টিগ্রান্ডটা লিখেছি mod of psi square dx, should it converge or diverge? ইন্টিগ্রেন্ড যদি ডাইভার্জ করে যায় তুমি ইন্টিগ্রেশন রান আউট করতেই পারবে না। তাহলে আমি সেই সব সাই নিয়ে কাজ করব যেগুলো স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন হবে, তার স্কোয়ারটা মানে তার স্কোয়ার ভ্যালুটা হবে ইন্টিগ্রেবল, জিনিসটা ইন্টিগ্রেটটা করতে পারবো আমি, কনভার্জ ভ্যালু দেবে, একটা ফাইনাইট ভ্যালু দেবে। তারপর লিমিট বসালে পরে মানে শুধু ইন্টিগ্রেট করলেও আর হবে না, লিমিট বসানোর পর যেন টোটাল ভ্যালুটা আবার যেন 1 ইকুয়াল টু 1 করতে পারি আমি। সো অল দিস থ্রি কন্ডিশন শুড বি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড ফর এ ভ্যালিডেশন অফ দ্য ওয়েভ ফাংশন অফ এ গিভেন কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম। এইবার অডিও অন করে বলো যে স্যার ওকে পস্টুলেট নাম্বার 1টা আমরা মোটামুটি বোঝা যাচ্ছে, বলো। না বুঝতে পারলেও বলবে কোথাও। বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা সৌভিক, কোনো কোশ্চেন এই অবধি? না স্যার, বুঝতে পারছি। দেবর্ষী, অভিজিৎ ঠিক আছে? দ্বৈপায়ন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই কনসেপ্ট যখন হলো, আমি আবারও বলছি কিন্তু পড়তে 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 আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। শুধু বই পড়ো, আমি আজকে সব লিস্টগুলো দিয়ে দেবো ভালো করে। না, ওটা সেকেন্ড পস্টুলেট, পুরোপুরি পস্টুলেট দিয়ে জিনিসটা তৈরি হয়েছে। এবার সেকেন্ড পস্টুলেটে একটু যাচ্ছি। সেকেন্ড পস্টুলেটে তা হলো, তুমি তো না হয় ফাংশনটাকে ডিফাইন করে দিলে যে ইয়েস আওয়ার সাই ইজ গিভেন, ওয়ান ডাইমেনশনাল কেস, এই হচ্ছে আমার সাইটা, এর মধ্যে সমস্ত ইনফরমেশন আছে। যে মোমেন্টে সাই বলে দেওয়া হলো তার মানে তুমি মড অফ সাই স্কয়ার ক্যালকুলেট করতে পারছো, মানে তুমি সিস্টেমটাকে খুঁজে পেতে পারো। You can find out a finite probability to find out the system at somewhere in space at a given time. খুব ভালো কথা। তার মানে বারবার বলছি সাইয়ের কিন্তু কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই, যা কিছু ইন্টারপ্রিটেশন আছে মড অফ সাই স্কয়ার। নাও আমার তো ফাইনালি মেকানিক্স পড়ছি, ডাইনামিক্স পড়ছি, যেটা একটু আগে সৌভিক বলছিল যে মেকানিক্স মানেই হচ্ছে তুমি যদি আমাকে ট্র্যাজেক্টরিটা পেতে হবে, কোন রাস্তা দিয়ে গেছে, কিভাবে সে, আমি তো এখানে গেছে বলতেই পারবো না, অন্তত কিভাবে গেছে এইটুকু যদি আমাকে পেতে হয় তাহলে কি করব? মেকানিক্সে আমরা কি কাজ করি, যে কোনো নিউটনিয়ান বলো, যে কোনো মেকানিক্সে বলো না কেন, যে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করার পর দেখি পার্টিকেলটার মুভমেন্টটা কেমন, নিউটনস লটাকে সলভ করি, বিভিন্ন পয়েন্ট পাই, সলিউশন করলে পরে। একটু ওয়েট করো, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তুমি, তোমাকে একটা সিস্টেম দেয়া হলো, তুমি তার মেকানিক্স ডিসকাস করতে চাইছো, তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সাম ফোর্স। এবার সিস্টেমটা কিরকম তোমাকে বিহেভিয়ার দেখাচ্ছে। তোমাকে যদি সাই দেওয়াই থাকে তাহলে তোমার তো কাজ করে কোনো মানে ফার্দার তোমার কাজটা তো খুব ইজি তোমাকে করে দেওয়া হলো, কিন্তু তোমাকে ধরে নাও যে সাই তোমাকে দিয়ে দেওয়া হয়নি, তার বদলে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে কিরকম, হোয়াট আর দ্য ডিপেন্ডেন্সিজ অফ সাই, হাউ দ্য সিস্টেম উইল বিহেভ। তুমি দেখতে পাচ্ছ, হয়তো এক্সপেরিমেন্ট তুমি করেছো, তুমি দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা সিস্টেমটা স্পেস আর টাইমের সঙ্গে সঙ্গে এরকম ভাবে বিহেভ করছে, বা ফোর্স অ্যাপ্লাই করলে সিস্টেমটার এরকম বিহেভিয়ার হয়, তুমি এই ইনফরমেশন গুলো পেয়েছো। এই ইনফরমেশন থেকে তোমাকে এবার খুঁজতে বলা হলো যে নাও ইউ ট্রাই টু রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ দ্য ফাংশন অর সাই ম্যাথামেটিক্যালি। প্রেসক্রিপশনটা বোঝো, প্রবলেমটার স্টেটমেন্টটাকে বোঝো। তোমাকে ডেটাগুলো দেওয়া হয়েছে যে সাই
পজিশন আর টাইমের সঙ্গে সঙ্গে এভাবে ভ্যারি করছে, বা তুমি দেখতে পাচ্ছ বা এক্সপেরিমেন্ট করা হয়েছে, অনেকজন মিলে অনেকবার করে কিছু এক্সপেরিমেন্ট করেছে, একটা রাফ ডেটা তোমাকে দিয়েছে, তোমাকে অ্যাপ্লাইড ফোর্স কতটা দেওয়া হয়েছে সেটা তোমাকে দিয়ে দেওয়া হলো, তোমাকে বলা হলো এই সমস্ত ডেটা থেকে সিস্টেমটা অ্যাকচুয়ালি কেমন তার ফুল ইনফরমেশন তুমি দাও। তার মানে তোমাকে সাইটাকে এবার খুঁজতে বলা হয়েছে। প্রথম পশ্চাৎ তোমাকে সাই সম্বন্ধে বলে দেওয়া হলো, মানে কি, থানে কি, এগুলো। এবারে কাজ আমার কি, যে অ্যাপ্লাইড ফোর্স দিলে সাইটা কিরকম বিহেভ করবে উইথ স্পেস অ্যান্ড টাইম। অর্থাৎ ইউ নিড সাম রিয়েল সিরিয়াস ইকুয়েশন অফ মোশন ফর সাই। নিউটনস লতেও আমরা কি করি, আমরা লিখি এইভাবে, মাস টাইম অ্যাক্সেলারেশন ইকুয়াল টু দ্য এক্সটার্নাল ফোর্স। তোমাকে কি আরটা আগে থেকে দিয়ে দেয় না, কিন্তু তোমাকে এই মাসটা বলা আছে, তোমাকে এক্সটার্নাল ফোর্সটা বলা আছে, তোমাকে বলা হবে যে ইকুয়েশনটা সলভ করো, সলভ করে তুমি এই জিনিসটা পাও। এটা আমার নিউটনিয়ান মেকানিক্সের প্রেসক্রিপশন। এটা পেয়ে গেলেই তুমি ডিফারেন্ট টাইমে পজিশনগুলো পাবে, পয়েন্টগুলোকে সব অ্যাড করে দাও, তুমি লোকাস বা ট্র্যাজেক্টরিটা পেয়ে গেলে। এখানেও কিন্তু তোমার আর পাওয়ার আর কোনো চান্স নেই, কারণ কোথায় কে যাচ্ছে, কখনো পার্টিকেল কখনো ওয়েভটা, ওই জিনিসটা তোমার লস্ট হয়ে গেছে। তোমায় কিন্তু এখানে পেতে হবে হচ্ছে আর এর জায়গায় এই পুরো ইনফরমেশনটাকে তোমাকে পেতে হবে সিস্টেমটাকে নিয়ে। তা এইটা তোমাকে আরটাকে পেতে হয়েছিল এরকম একটা ইকুয়েশন থেকে। তাহলে এইখানে কোয়ান্টাম মেকানিক্সে তোমাকে যদি ওয়েভ ফাংশনটাকে পেতে হয়, তোমাকে এরকম একটা ইকুয়েশন এবার দরকার। এটা বুঝতে পারছো কি পারছো না বলো আগে। হ্যাঁ স্যার। সেই ইকুয়েশনটা কি, এইটা আমরা সবাই অনেকেই এখন জেনেও গেছো, আগের সময় একটু বলেছিলাম, দ্যাট ইজ কল দ্য ফেমাস শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন তোমাকে যদি এক কথায় বলতে বলে কি জিনিস, যে দিস ইজ দ্য ইকুয়েশন হুইচ গভর্নস দ্য ডাইনামিক্স অফ এনি কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, অর ইন আদার ওয়ার্ডস দিস ইকুয়েশন আপন সলভিং, যে সলভ করলে পরে ইকুয়েশন থেকে তুমি সাইটাকে পেতে পারো ইন প্রিন্সিপাল, থিওরিটিক্যালি সাই আমি পেতে পারি। শ্রোডিঞ্জার স্পেলিংটা ভালো করে দেখে নেবে, ও এর মাথায় দুটো ডট আছে, এগুলো হচ্ছে জার্মান নেম, এই দুটো ডটের মানে হচ্ছে ও এ, অ্যাকচুয়াল মানেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবার একটা কথা বলি, অনেক বইয়ে হয়ে বা এরকম জায়গায় তুমি লেখা হয়তো পড়বে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ডিরাইভ করা হয়েছে। এটা সম্পূর্ণ ভুল। নো ডেরিভেশন ইজ পসিবল, নো ডেরিভেশন, এটা হয় না। নিউটনস ল ডেরিভেশন হয় বলতো দেখি, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ডিরাইভ করা যাবে? না স্যার। এগুলোকে বলা হয় প্লসিবল আর্গুমেন্ট থেকে এম্পিরিক্যাল ইকুয়েশন। তুমি ভেরিফাই করতে পারো ইকুয়েশনটাকে, সেখান থেকে তুমি ডেটা পেতে পারো, তার মানে ইকুয়েশনগুলো সত্যি। কিন্তু এগুলো এরকম যেমন নিউটনস ইকুয়েশন সেরকমই শ্রোডিঞ্জার ইকুয়েশন, ডিরাইভ করা যায় না। তাহলে কি করে পেয়েছিল ওরা? অনেকটা স্বপ্নের মধ্যেই পেয়ে গেছিল। আমি এখানে একটা ছোট্ট গল্প বলি। শ্রোডিঞ্জার মানে এতদিন ধরে কম্পটন, ডিবগলি, বোর্স মডেল, ওদিকে প্ল্যাঙ্কস, আইনস্টাইন সবার এক্সপেরিমেন্ট থেকে শ্রোডিঞ্জার, হাইজেনবার্গ ভেবে যাচ্ছিল বাড়িতে বই কি হচ্ছে, কোন একটা ইকুয়েশন পাচ্ছে, নিউটনস ল তো হাতেই আছে, কিন্তু নতুন একটা ইকুয়েশন চাই, নিউটনস ল ভ্যালিডেশনও থাকছে না। তখন শ্রোডিঞ্জার মাঝখান থেকে ওর বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছিল স্পেনে, সেখানে কোনো এক রাত্রিবেলা সে আচমকা পেয়ে গেছে, একটা আর্কিমিডিসের মতো। তখন আচমকা চিৎকার করে বলছিল ইয়েস আমি পেয়ে গেছি। তখন ওর বান্ধবী বলছে যে কি পেয়ে গেছে, বলছে ইউ স্টুপিড, তুমি বাড়ি চলে যাও, আমি যা পেয়েছি তুমি বুঝতেও পারবে না, আমাকে অঙ্ক করতে দাও। সো এগুলো আচমকা হয়ে যায় অনেক সময়। সো দের ইজ এ প্লসিবল আর্গুমেন্ট বিহাইন্ড শ্রোডিঞ্জার ইকুয়েশন, হাউ হি গট দ্যাট থিং। এটা যদি পড়তে হয় তুমি একটু রেজনিক আইসবার্গটাই ফলো করবে, ওখানে লেখা আছে, আমি যাব না ওর মধ্যে, কারণ কিভাবে পাচ্ছে একটা লোক সেটা আমার এখনই দরকার নেই জানা। ও পেয়েছিল এটুকুন তুমি জেনে রাখো। ইকুয়েশনটা কেমন আমরা লিখে ফেলি। আমি প্রথমে ধরে নিচ্ছি যে সিস্টেমটা নিয়ে কাজ করছি তার মাস হচ্ছে এম, ওয়ান ডাইমেনশন সিস্টেম। তুমি ভাবছো হচ্ছে আমি মেকানিক্স পড়ছি, তোমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এইখানে একটা জিনিসের ডিফারেন্স আছে। আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করব ডিরেক্টলি না, ফোর্সের জায়গায় আমি এখানে নিয়ে আসবো একটা কোয়ান্টিটি, তার নাম হচ্ছে ভি, ইট ইজ এ পোটেনশিয়াল। কারণ আমি জানি যে ফোর্সের সঙ্গে পোটেনশিয়ালের একটা রিলেশন আছে, সেটা কিরকম, এই যদি ওয়ান ডাইমেনশনই বলো না কেন। তাহলে কোথাও ফোর্স বলাও যা, অ্যানালগাসলি পোটেনশিয়াল ফাংশনকে নিয়ে আসাও তাই। তাহলে আমি যদি বলি একটা সিস্টেমকে এত ফোর্স দেওয়া হয়েছে, তার চেয়ে যদি কেউ বলো যে উল্টোভাবে এটা বললো যে না সিস্টেমটা ইজ সাবজেক্টেড টু এ পোটেনশিয়াল ভি, একই কথা, হ্যাঁ কি না? বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তাহলে ফোর্সের কথা না বলে আমরা পোটেনশিয়ালের কথা বলতে পারি। তাহলে এই লাইনগুলো আমি আগের সেমিস্টারে বলেছিলাম, যে খাতাটা একটু খুলতে পারো দেখতে পারো, যে উই কনসিডার এ ওয়ান ডাইমেনশনাল সিস্টেম কোয়ান্টাম মেকানিক্যাল অফ মাস এম
সাবজেক্টেড টু এ পোটেনশিয়াল, তার সেটাও কিন্তু স্পেস আর টাইমের ফাংশন হতে পারে, কারণ যে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সিস্টেমটার ওপর সেই ফোর্সটা হতে পারে স্পেসের ফাংশন, হতে পারে টাইমের ফাংশন, টাইম ডিপেন্ডেন্ট ফোর্স, হোয়াট এভার মেবি। তাই যদি হয় তাহলে আমরা নিউটনস ল এর জায়গায় আমরা এই যে একটা নতুন ইকুয়েশন সেটাকে কিভাবে লিখেছিল শ্রোডিঞ্জার, লিখেছিল এইভাবে। সবাই একবার হাতে তাও লিখে নাও, কোনো অসুবিধা নেই। খাতা থাকলে সবাই একটু বের করে লেখো। মাইনাস এইচ লাইন স্কোয়ার বাই 2m del 2 psi del x2 প্লাস ফোর্স ফ্যাক্টরটা নেই, একটা পোটেনশিয়াল টার্ম এসছে, v মেবি ফাংশন অফ টাইম ইন জেনারেল, psi ইজ ইকুয়াল টু কমপ্লেক্স ফ্যাক্টর আছে i h ক্রস del psi del t। সো টোটালি এম্পিরিক্যাল ইকুয়েশন, ডেরিভেশন একদম যাবে না এটার মধ্যে। শুধু দুটো কথা একটু বলবো, শ্রোডিঞ্জার 3-4টে অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করে ইকুয়েশনটার এই স্ট্রাকচারটা তৈরি করতে পেরেছিলেন। দেখো পৃথিবীর যে কোনো ইকুয়েশন কিন্তু এনার্জি কনজারভেশনকে ফলো আপ করবেই, ওটা কিন্তু নষ্ট হতে পারে না, এটার মাথা ওনার ছিল। সেকেন্ড মাথায় ছিল যে তোমাকে তৈরি করতে হচ্ছে একটা ওয়েভ ইকুয়েশন, কারণ ইলেকট্রনটা পার্টিকেল তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওয়েভ ক্যারেক্টারটা আছে বলে ইউ নিড সাম নিউ ইকুয়েশন। আমরা ক্লাসিক্যাল ওয়েভ পড়েছি, এখানে শুধুই জিনিসটা ওয়েভ, লাইট ওয়েভ বলো, সাউন্ড ওয়েভ বলো, তোমরা অ্যাকোস্টিক্সে পড়েছো, পড়োনি এই জিনিসটা যে del 2f del x2 ইজ ইকুয়াল টু 1/v স্কোয়ার del 2f del t2। আশা করছি সবাই পড়েছো ইকুয়েশনটা, পড়েছো সবাই? কেউ একজন বলো হ্যাঁ কি না। শুনতে পাচ্ছ? কেউ একজন বলতে পারবে যে পড়েছো কিনা? শোভিক, পুনম, অভিজিৎ, কথা কি শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছি স্যার। এই ইকুয়েশনটা কোনোদিন দেখেছিস? del 2f del x2 1/v স্কোয়ার del 2f del t2। স্যার দেখেছি কিন্তু মনে পড়ছে না স্যার। এটাকে বলে, একটু দেখবি সবাই বই খুলে, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। যে কোনো ওয়েভ এই ইকুয়েশন স্যাটিসফাই করে। এফটা কি? ধর যে তুই এফ এর জায়গায় মনে কর ওয়াই লিখলাম আমি, একটু বলি মুখে এটা, যে ধর একটা তোর কাছে একটা এরকম স্ট্রিং আছে, স্ট্রিং না, লাইট ওয়েভটা এরকম করে যাচ্ছে মনে কর। লাইট ওয়েভ যাচ্ছে কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডগুলো ভাইব্রেট করছে। এই যখন ভাইব্রেট করছে, লাইট ওয়েভ যে যাচ্ছে তার ডিসপ্লেসমেন্টটাকে তুই ওয়াই দিয়ে লিখছিস। আর ডিসপ্লেসমেন্টটা কেন হচ্ছে, লাইট ওয়েভটা যাচ্ছে কেন? ইলেকট্রিক ফিল্ডগুলো ভাইব্রেট করছে টাইমের সঙ্গে সঙ্গে আর এক্স এর সঙ্গে সঙ্গে ভ্যারি করছে। সেই ভ্যারিয়েশনটা দেখতে এরকম হয়, যেখানে ভিটা হচ্ছে ওই ওয়েভটার ভেলোসিটি। যাই হোক, শ্রোডিঞ্জার এই দুটো পয়েন্ট মাথায় রেখেছিল যে এনার্জি কনজারভেশন ফলো আপ করতে হবে, ইকুয়েশনটা অনেকটা ওয়েভ ইকুয়েশনের মতো দেখতে হতে হবে। দেখতে হলেও দেখ এখানে x2টা এসছে, এখানেও x2 আছে, কিন্তু এখানে শুধু t আছে, এখানে t2 ছিল। এর কারণ হিসেবে শ্রোডিঞ্জার তখন ভেবেছিল যে ডিফিউশন বলে আর একটা ইকুয়েশন আছে। ডিফিউশন যদি পড়ো তোমরা কোনোদিন, কোনো সাবজেক্ট পড়তে গিয়ে, যে ম্যাটেরিয়াল সায়েন্স ফায়েন্স এগুলো আছে, ফিক্সের ল, আমি একটু নামগুলো বলে দিই। ফিক্স ল বলে একটা ল আছে ওখানে, মানে সার্টেন ফ্লাক্স অফ পার্টিকেলস যখন ডিফিউজ করবে, তোমরা ছোটবেলায় লাইফ সায়েন্সে পড়েছো কিনা, ব্যাপন ট্যাপন এগুলো ছিল, সেখানে ডিফিউজ করলে পরে একটা সার্টেন ল ফলো করে। ধরো কিছু আয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, একটা সার্টেন মেমব্রেন পাস করছে, তখন আয়নটার তো পজিশনাল ডিসপ্লেসমেন্টও হচ্ছে, টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে তার কনসেন্ট্রেশন। সেই কনসেন্ট্রেশনটা ভ্যারি করে হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে একদিকে, আর অন্যদিকে টি এর সঙ্গে ভ্যারি করবে, এটা প্রমাণ করা যায়। তাই এই তিনটে পয়েন্ট তো মাথায় রেখেছিল। এখানেও যেন মনে হচ্ছে ফ্লাক্স অফ পার্টিকেলস যাচ্ছে, একটা ওয়েভ মানে কিছু বাঞ্চ অফ পার্টিকেলস গেল, লাইট ওয়েভ যাচ্ছে মানে আমি কিছু ফোটন যাচ্ছে, আমরা যেমন ভেবে নিই আর কি। তাহলে এই তিনটে পয়েন্ট হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন এর ডেভেলপমেন্টের বেসিক ক্রাইটেরিয়া।
এইটা জায়গাটা ক্লিয়ার করে রাখো। আমি কি বোঝাতে পারলাম পয়েন্টগুলো, যে 3টে পয়েন্ট কোন কোনগুলো মাথায় রেখেছিল শ্রোডিঞ্জার? বলো। একটা এনার্জি কনজারভেশন, একটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, আর থার্ড পয়েন্টটা হচ্ছে ডিফিউশন অর ফিক্স ল। এই 3টে পয়েন্টকে মাথায় রেখে শ্রোডিঞ্জার একটা নতুন ইকুয়েশন ডেভেলপ করলো, which should be satisfied for any given quantum mechanical system upon subjected to a force, or force না বলে আমি পোটেনশিয়াল ফাংশনটাকে আনছি। এই অবধি বলো কোনো প্রশ্ন আছে কিনা, বা একটু হলো লাইনটা সম্বন্ধে বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, এই অবধি করে একটু তোমরা এবার হালকা একটু 5টা মিনিট ব্রেক নাও, কারণ মিটিংটা এখানে দেখছি পাচ্ছি এন্ড হয়ে যাচ্ছে। আমি আবার 5 মিনিট পর আসছি, একটু বইটা খুলে এবার সবাই একটু দেখো। এই কথাগুলো কোথাও পাবে না, এই 3টে পয়েন্ট যেটা বললাম, এটা আইসবার্গ রেজনিক ছাড়া কোথাও তুমি পাবে না। কিন্তু এই ইকুয়েশনটা দেখে চোখ বলো একটু, সবাই বই খুলে খাতাপত্র নিয়ে বসো। আমি ঠিক 5 মিনিট পর আবার জয়েন করবো। বলো। স্যার ফিক্স লট আরেকবার বলবেন প্লিজ? ডিফিউশন কথাটার মানে বুঝতে পারছিস? ব্যাপন কথাটার মানে তো স্কুল লেভেলে পড়ে থাকিস। আচ্ছা আচ্ছা যে একটা কোষ পর্দা আছে মনে কর, কোষের মধ্যে আয়ন, বা লাইফ সায়েন্সে পড়িস না, আয়ন পরিবহন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আচ্ছা আচ্ছা সোডিয়াম পটাশিয়াম আয়ন পরিবহন, পড়েছিলি তো এগুলো? আচ্ছা ব্যাপন অবিশ্রাবণ একদম। তাই এবার মনে কর তোর একটা ওয়েভ যাচ্ছে, মানে মনে কর কিছু ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, ফোর্স অ্যাপ্লাই করলি, তারা তো ওয়েভ বা লাইট ওয়েভ গেল, তার মানে কিছু ফোটন যাচ্ছে। তাহলে এটাকেও লোকে ধরে নিল এক ধরনের ব্যাপন প্রক্রিয়া, মানে খুব বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্ব, যেখানে কম ঘনত্ব মানে সেখানে ফোটন নেই, আর বেশি ঘনত্ব মানে ফোটনের সোর্স আছে। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গেল, তার মানে একটা ব্যাপন প্রক্রিয়া হচ্ছে। ব্যাপন প্রক্রিয়াতে হ্যাঁ ওই কতটা ফোটন যাবে, মানে কতটা সোডিয়াম পটাশিয়াম আয়ন যাবে, সেটা ডিপেন্ড করছে কার ওপর? তার ডিসপ্লেসমেন্টের ওপর, মানে কনসেন্ট্রেশনটা ডিপেন্ড করবে হচ্ছে ডিসপ্লেসমেন্টের ওপর আর টাইমের ওপর। ঠিক আছে? কিন্তু ইকুয়েশনটার মধ্যে ডিসপ্লেসমেন্টের স্কোয়ারের ফাংশন থাকবে আর টাইমের সিঙ্গেল ফাংশন থাকবে, টি এর ফাংশন শুধু। ওই জন্যই কিন্তু এখানে দেখ এই ডেল ডেল টি এসছে আর ডেল টু ডেল এক্স টু এসছে। তাই এটা সবাই একটু গুগল সার্চ করে বা যে কোনো জায়গা থেকে আইসবার্গ রেজনিক থেকে চেষ্টা করো দেখা যে ফিক্স ল জিনিসটা অ্যাকচুয়ালি কি। খুব পুরনো ইকুয়েশন এগুলো, ব্যাপন ট্যাপন বহু আগে আবিষ্কার হয়ে গেছে লাইফ সায়েন্সে। তা দেখো একটা নতুন ইকুয়েশন ডেভেলপ করে শ্রোডিঞ্জার, তার মাথার মধ্যে কত কিছু ঘুরেছিল। ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, আমি এগুলো পরপর আসবো যে কি করে স্যাটিসফাই হচ্ছে এগুলোর মধ্যে, এখনো বোঝার সময় আসেনি। আর 3 নম্বরটা কি? ফিক্স ল। এই 3টে মাথায় রেখে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে তৈরি করতে পেরেছিল। বলো এবার এইটুকুন ঠিক আছে? আচ্ছা এবার 5টা মিনিট ব্রেক নাও, বই খোলো, যার কাছে যা বই আছে, কোনো অসুবিধা নেই, একটু বইয়ে চোখ বোলাও। আমি ঠিক 5 মিনিট পর আসছি আবার, ঠিক আছে? আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে।